বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল ল হাউস। ল হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। ল হাউস মূলত আইন বিষয়ে কথা বলে, আইনের খুঁটিনাটি বিষয় সহজভাবে জনগণের কাছে উপস্থাপন করে। তাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আমরা কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে সহজে চলে যাবে। ঠিক আছে, আজকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাব। আজকে আমি আলোচনা করব সাক্ষ্য আইন সম্পর্কে। সাক্ষ্য আইন মূলত একটি পদ্ধতিগত আইন। এই সাক্ষ্য আইন খুবই গুরুত্বপূর্ণ একটি আইন। একজন অপরাধী অপরাধ করেছে কি না তা যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাহলে তার সাজা হবে, আর যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত না হয় তাহলে সে খালাস পাবে। তাই খুবই গুরুত্বপূর্ণ আইন। আমি চেষ্টা করব অতি সহজভাবে এই আইনটি বোঝানোর জন্য। ঠিক আছে, আমি কিছু সূত্র বলবো। যদি আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে অতি সহজে অল্প সময়ে আমরা সাক্ষ্য আইনটিকে আমরা আত্মস্থ করতে পারব। তাহলে সূত্রটা কি? আমরা 3টি সূত্র মনে রাখব। আমরা অনেকে কারক আমরা পড়েছি যে কিছু কিছু বিষয় সহজে মনে রাখার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। ঠিক তদ্রূপ আমাদের এই সাক্ষ্য আইন আমরা যদি মনে রাখি তাহলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমি বলেছিলাম যে 3টা সূত্র। প্রথম সূত্রটা হলো, আমরা প্রথমেই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে প্রথম সূত্র হলো কি প্রমাণ করতে হবে। মানে আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে, কি বিষয় প্রমাণ করতে হবে। যদি আমি প্রশ্ন করি কি বিষয় প্রমাণ করতে হবে, তাহলে উত্তরে আসবে যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করতে হবে। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে বিচার্য বিষয় কি এবং প্রাসঙ্গিক বিষয় কি। বিচার্য বিষয় হলো যে বিষয়ের উপর বিচার করা হবে। যেমন আমি আদালতে একটি মামলা করলাম, আমার যে দাবি সেই দাবি আদালতের কাছে উপস্থাপন করলাম। প্রতিবাদী যদি আমার দাবি অস্বীকার করে তাহলে যতটুকু অস্বীকার করবে ততটুকুর উপর একটা বিচার্য বিষয় নির্ধারিত হবে। তখন কাজটা হলো ওই বিচার্য বিষয়টাকে প্রমাণকরণ। কিভাবে প্রমাণ করব? আমরা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করব। তাহলে আমি প্রথম সূত্রটি আমি দিয়েছিলাম যে আমরা কি প্রমাণ করব। আমি বলেছিলাম উত্তরে বিচার্য বিষয় প্রমাণ করব এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করব। এই যে আদালত বিচার্য বিষয় নির্ধারণ করেছেন, এই বিচার্য বিষয়টাকে প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক বিষয় আনা যাবে। এই প্রাসঙ্গিক বিষয় আমাদেরকে পড়তে হবে। তাহলে সাক্ষ্য আইন 1872 সালে সাক্ষ্য আইনে 166টি ধারা, এর মাঝে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলা হয়েছে 5 থেকে 55 ধারার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলা হয়েছে। এই জন্য আমরা 5 থেকে 55 ধারা যদি আমরা এক নজরে আমরা পড়ার পরে আমরা প্রাসঙ্গিক বিষয় কি, প্রাসঙ্গিক কোন বিষয় প্রাসঙ্গিক হিসাবে আদালতে উপস্থাপন করা যাবে সেই বিষয়টিকে আমরা বুঝতে পারব। যেমন 1 থেকে 55 ধারার মধ্যে 1 থেকে 55 ধারার মধ্যে যে বিষয়গুলো আছে আমাদেরকে বুঝতে হবে কি বিষয় আছে। আমরা যদি 1 থেকে 55 ধারার একটা সামারাইজ করি,
একটা সারাংশ তৈরি করি, তাহলে ওই জায়গাটা আমাদেরকে ভালো করে খতিয়ে দেখতে হবে এই জায়গার মধ্যে কি কি বিষয় আছে। তো এই জায়গার মাঝে আমরা যদি খতিয়ে দেখি, তাহলে এখানের মধ্যে আমরা কি কি বিষয় পাই। এখানের মাঝে আছে হলো প্লি অফ এলিবাই, অন্যত্র থাকার অভিযোগ। আর কি আছে? আর আছে হলো অ্যাডমিশন, কনফেশন, এই যে স্বীকারোক্তি এবং দুঃস্বীকার। আর কি আছে? সাক্ষ্য হিসাবে কাকে ডাকা যাবে না, যেমন আমরা 32-33 দ্বারা আমরা পড়েছি যে একজন লোক মারা গেছে, উনাকে তো আর সাক্ষী হিসাবে আনা যাবে না, আদালতে হাজির করা সম্ভব না। লোকটা মারা গেছে বা একজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কিভাবে আদালতে হাজির করা যাবে? এই যে প্রাসঙ্গিক বিষয়গুলো। তারপরে আমরা এক্সপার্ট অপিনিয়ন, তৃতীয় পক্ষের মতামত, তারপরে চরিত্র 52-53-54 ধারা, এই যে 5 থেকে 55 ধারা, এই 55 ধারা আমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে। তাহলে আদালতের নিকট আমরা যথার্থ সাক্ষ্য হিসাবে আমাদেরকে কি নেওয়া যাবে, কি বিষয় সাক্ষ্য হিসাবে আদালতের কাছে প্রাসঙ্গিক হিসাবে নেওয়া যাবে, সেই বিষয় সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারব। পরবর্তী যে সূত্র আমি আগে বলেছিলাম যে আমরা 3টা সূত্রের মাধ্যমে এই সাক্ষ্য আইনটাকে আত্মস্থ করব। প্রথম সূত্র আমি বলেছি কি প্রমাণ করতে হবে। উত্তরে বলেছি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করতে হবে। এখন আমরা শিখব আমাদের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হলো কি দ্বারা প্রমাণ করব। তাহলে উত্তরে চলে আসবে সাক্ষ্য দ্বারা প্রমাণ করব। এখন শিখব সাক্ষ্য কত প্রকার। সাক্ষ্য হলো 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য এবং ফরেনসিক এভিডেন্স, ডিজিটাল সাক্ষ্য আমরা যেটাকে বলি। তাহলে আদালতের কাছে কোনো একটা বিষয় প্রমাণের জন্য আমরা 3 ধরনের সাক্ষী আদালতে হাজির করতে পারি, যেটা আমরা শিখলাম 2 নম্বর সূত্রের মাধ্যমে। 1 নাম্বার যে বিষয় আমি বলছি মৌখিক সাক্ষ্য। যদি মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলেছেন সাক্ষ্য আইনের 60, 59 এবং 60 ধারাতে। তাহলে 60 ধারাতে বলা হয়েছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। তাহলে আমরা আদালতের কাছে যদি আমরা কোনো বিষয়ে সাক্ষী দিতে যাই, তাহলে মৌখিকভাবে সাক্ষী দেওয়া যাবে। আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা শিখলাম। আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে শিখেছি যে আদালতের কাছে যদি কোনো কিছু প্রমাণ করতে হয়, তাহলে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষী হাজির করতে পারবো। তারপরে দালিলিক সাক্ষী হাজির করতে পারবো। দলিল, যদি কোনো একটা জায়গা সংক্রান্ত মামলা হয়, তাহলে সাক্ষী হিসাবে আমরা দলিল হাজির করতে পারবো। তারপরে ডিজিটাল রেকর্ড, যদি কোনো ভিডিও রেকর্ড বা কল রেকর্ড থাকে, সে বিষয়ে আমরা আদালতে হাজির করতে পারবো। আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে বিষয়টাকে আমরা উপলব্ধি করতে পারলাম। এখন আমরা শিখব
এখানে উল্লেখ্য যে আমরা এখানে অনেক বিষয় রিলেটেড, যে সাক্ষ্য কী দ্বারা আমরা প্রমাণ করব, আমরা যে সূত্রটা শিখেছি কী দ্বারা প্রমাণ করব, এই কী দ্বারা প্রমাণ করার মাধ্যমে আমাদের কাছে এখানে কি বিষয় চলে আসছে। এখানে 56 থেকে 100 পর্যন্ত দ্বারা, এই দ্বারার মাঝে শুধু বলা হয়েছে কী দ্বারা প্রমাণ করব, কী দ্বারা প্রমাণ করব, কী দ্বারা প্রমাণ করব। এর ভিতর যদি আমরা একটু ভালো করে দেখি, এই জায়গাটা 56 থেকে 100 দ্বারা পর্যন্ত আমাদেরকে প্রতিটি বিষয় একটু ভালো করে বুঝে বুঝে আত্মস্থ করতে হবে। তাহলে আমরা আদালতের কাছে ভালো সাবমিশন রাখতে পারবো যে কি বিষয় প্রমাণ করা যাবে এবং কিভাবে সাক্ষ্য হাজির করব। স্বীকৃত বিষয় সাক্ষীর প্রয়োজন নাই। যদি স্বীকৃত বিষয় হয় তাহলে সেই বিষয় সাক্ষীর প্রয়োজন নেই। তারপরে কিছু কিছু বিষয় আছে যে এমনিতে প্রমাণিত হয়ে যায়, প্রমাণের প্রয়োজন হয় না। কোন কোন বিষয়গুলো প্রমাণের প্রয়োজন হয় না, আমরা 56, 57, 58 এই তিনটা দ্বারা যদি আমরা ভালো করে শিখি, 56, 57 এবং 58 এই দ্বারাগুলো যদি আমরা ভালো করে আত্মস্থ করি, আশা করি ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি বলেছিলাম যে মৌখিক সাক্ষ্য 59 দ্বারা বলা হয়েছে মৌখিক সাক্ষ্য সম্পর্কে, 60 দ্বারা বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ হিয়ারসে এভিডেন্স এর সাক্ষ্যগত কোনো মূল্য নেই। আমরা এই 60 ধারার মাধ্যমে আমরা এই বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছি। তারপরে আমরা দালিলিক সাক্ষ্যর কথা বলেছি। আমরা যদি চলে যাই, ওইখানের মাঝে আরও অনেক বিষয় আছে, অনুমানের বিষয়ে মে প্রিজিউম, সেলফ প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ, 3 ধরনের অনুমানের কথা বলা হয়েছে। যেমন মে প্রিজিউম, আদালত অনুমান করতে পারে। এক্ষেত্রে আদালত অপরপক্ষকে সাক্ষ্য প্রমাণের বিষয়ে কোনো কিছু বলবে না। পক্ষদ্বয় আবেদনের মাধ্যমে যদি বিষয়টি প্রমাণ করতে চায়, আদালতের কাছে আবেদন করতে হবে। আর সেলফ প্রিজিউম এটা হলো ঘটনার অনুমান, এটা খণ্ডনযোগ্য, খণ্ডন করা যাবে। আর দ্বিতীয় যে বিষয় হলো অখণ্ডনযোগ্য, যেটা আমরা সেলফ প্রিজিউম, মানে আদালত অবশ্যই অনুমান করবেন, এটাও খণ্ডনযোগ্য। এটা ঘটনার অনুমান নয়, এটা হলো আইনের অনুমান, এটাও খণ্ডনযোগ্য। মজার বিষয় হলো আদালত নিজে অপর পক্ষকে খণ্ডন করার জন্য বলবেন, কিন্তু এর আগে আমরা মে প্রিজিউম পড়েছি, সেখানে কিন্তু আদালত কোনো কিছুই বলবে না পক্ষকে। যদি পক্ষ স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু বলতে চায় তাহলে বলতে পারবে, আদালতের কাছে অনুমতি নিতে হবে। কিন্তু সেলফ প্রিজিউমের বেলা অনুমতি নেওয়া লাগবে না, আদালত নিজে বলবেন এবং এটা খণ্ডনযোগ্য। যদি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে খণ্ডন করা যায় তাহলে আদালত বিষয়টা গ্রহণ করবেন। তারপরে যে বিষয় কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, যে বিষয় চূড়ান্ত প্রমাণ সে বিষয়ে আর প্রমাণ করার প্রয়োজন নেই। সাক্ষ্য আইনের 40 এবং 112 দ্বারা এ সম্পর্কে বলা হয়েছে যে বিষয় আদালত দেখলেই বুঝতে পারেন যে এটা প্রমাণিত, তাহলে অপরপক্ষকে প্রমাণের সুযোগ দেওয়া হবে না। যেমন স্বামী এবং স্ত্রী বিবাহ চলাকালীন সময়ে সন্তান লাভ। স্বামী এবং স্ত্রী বিবাহ চলাকালীন সময়ে যে সন্তান, এটা এমনিতে প্রমাণিত হয় যে স্বামীর ঔরসজাত সন্তান।
আদালতে একটি রায় দিয়েছেন, এটা এমনিতেই মানে প্রমাণিত যে আদালতের রায় অবশ্যই এটা গ্রহণীয়। যাই হোক, যদি আমরা এই দ্বিতীয় সূত্র আমরা মনে রাখতে পারি, তাহলে কি দ্বারা প্রমাণ করব, এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা মৌখিক, দালিলিক এবং ফরেন্সিক এভিডেন্স সম্পর্কে আমরা বিস্তারিত ওই জায়গাটার মাঝে আমরা জানব। তাহলে ওই জায়গাটা আমাদেরকে বুঝে বুঝে আমাদেরকে আত্মস্থ করতে হবে, তাহলে অনেক দিন বিষয়টা আমাদের মনে রাখবে, আমাদের ব্রেইনে থাকবে। তৃতীয় যে সূত্র আমি বলেছিলাম যে কে প্রমাণ করবে, আমরা যদি তৃতীয় সূত্র শিখি কে প্রমাণ করবে, তাহলে আমরা উত্তরে বলবো যে যিনি দাবি করেন তিনি প্রমাণ করবেন। আর যদি প্রশ্ন করা হয় কিসের মাধ্যমে প্রমাণ করবেন, তাহলে আমরা বলতে পারবো যে জবানবন্দি, জেরা এবং পুনর্জবানবন্দি, এই তিনভাবে একটা মামলা প্রমাণ করা যায়। তাহলে আমরা 101 থেকে 166 তৃতীয় যে সূত্র, এই সূত্রের মধ্যে 101 থেকে 166 ধারা এর মধ্যে রয়েছে। তাই 1 থেকে 166 ধারা যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে কে প্রমাণ করবে। এই জায়গার মাঝে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেমন বার্ডেন অফ প্রুফ, প্রমাণের বার, বাদী যদি প্রমাণ করতে চায় বিষয় বাদীকে প্রমাণ করতে হবে, বিবাদীকে প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণের বার যার উপর সেইকে প্রমাণ করতে হবে। স্টুপেল, সকার্যজনিত বাধা কি, কে সাক্ষী হতে পারবে, কে সাক্ষী হতে পারবে না। যেমন আমরা যদি 118 ধারা পড়ি, সেখানে বলা হয়েছে কে সাক্ষী দিতে পারবে এবং কে সাক্ষী দিতে পারবে না। তারপরে বিবাহ বলবৎ অবস্থায় সন্তানের বৈধতা, আইনজীবী এবং মক্কেলের মধ্যে যে যোগাযোগ, তারপরে এখানে জেরা সম্পর্কে বলা হয়েছে, জবানবন্দি, কিভাবে জবানবন্দি দিতে হবে, কে জবানবন্দি দিবে, জবানবন্দি জেরা কিভাবে করা হবে, পুনর্জেরা কিভাবে করা হবে, লিডিং কোশ্চন, ইঙ্গিতবাহী প্রশ্ন, কী বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। এই যে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আমরা তৃতীয় সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাই আমি মনে করি আমাদের প্রথম কাজ, যদি আমরা সাক্ষ্য আইন বুঝতে চাই, তাহলে আমাদের প্রথম যে ধারণা আমাদেরকে নিতে হবে, এই তিনটা সূত্রের মধ্যে আমাদেরকে আসতে হবে। যেমন তিনটা খণ্ড সাক্ষ্য আইনের, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড। আমাদের এই তিনটি খণ্ড আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। এবং আমি যে সূত্র বলেছি, কি প্রমাণ করতে হবে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করতে হবে, কি দ্বারা প্রমাণ করতে হবে, সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। সাক্ষ্য কত প্রকার? 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেন্সিক এভিডেন্স, ডিজিটাল সাক্ষ্য। তারপরে কে প্রমাণ করবে, তৃতীয় যে সূত্র আমি বলেছি, কে প্রমাণ করবে, যিনি দাবি করবেন তিনি প্রমাণ করবেন, কিসের দ্বারা প্রমাণ করবেন, জবানবন্দি, জেরা এবং পুনর্জেরা। এই যে বিষয়গুলো, যে আমি অল্প সময়ের মধ্যে এই সাক্ষ্য আইনের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। অল্প সময়ে সাক্ষ্য আইনের কিওয়ার্ডের মাধ্যমে এই সাক্ষ্য আইনকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি যদি আপনারা একটু স্টাডি করেন এবং আমার সূত্রটা মনে রাখেন, সূত্র মনে রাখার সাথে সাথে একটু বইয়ের প্রতি নজর দেন, কোন কোন জায়গার মাঝে কী বলা হয়েছে, যদি বুঝে বুঝে পড়েন, তাহলে দেখবেন যে অনেক দিন আমাদের মনে থাকবে এবং আমরা সাক্ষ্য আইন সম্পর্কে
ভালো আদালতের কাছে ভালো সাবমিশন রাখতে পারবো এবং আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জনগণ আমাদের কাছে ন্যায় বিচার পাবে এবং আদালত সঠিক বিচার দিতে পারবেন। তাই আমি মনে করি যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইন আমাদেরকে বুঝতে হবে এবং যারা আমাদের চ্যানেলে সংযুক্ত হবেন আমরা আশা করি যে বিভিন্ন মেন্টর নিয়ে আসবো আমাদের চ্যানেলে এবং বিভিন্ন ভালো ভালো লয়ার আমাদের এই চ্যানেলে যুক্ত করব। ওনাদের অনেক উপদেশ আপনারা শুনবেন। যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, আমি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। আমরা আশা করি আইনের ভালো ভালো মেন্টর আপনাদের সামনে নিয়ে আসব। ওনাদের কাছ থেকে আপনারা ভালো ভালো পরামর্শ শুনবেন। আমি মনে করি যে সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে আমার এই চ্যানেলটা অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আমাদের সাথে থাকবেন। সবাইকে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেল তাই সবাই একটু নজর দিবেন যাতে আমার চ্যানেলটা বেশি বেশি করে ভিউ আসে আমার চ্যানেলে এবং ভালো সাবস্ক্রাইব আমি অর্জন করতে পারি এবং ভালো ভালো আইন বিষয়ে ভালো ভালো ভিডিও দিতে পারি যাতে সবার উপকার হয়। আমাদের সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে যেমন জানতে হবে আইন সম্পর্কে, আমাদের প্রতিবেশী আমাদের ভাই যারা আছে তাদেরকেও জানাতে হবে। কারণ আইন জানলে মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি হবে। আর যদি আমরা প্রত্যেকটা নাগরিক সচেতন হই তাহলে আমরা অপরাধ করব না, ক্রাইম করব না। আমরা সুন্দর এবং সুষ্ঠু রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।